নদিয়ার তেহট্টে ফেরি পারাপার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যদি ফেরি বন্ধ থাকে তাহলে ঘুরপথে অনেকটা যেতে হবে, তাতে খরচ বেশি, তাতে সময় বেশি। তো এই ফেরি পারাপার যখন এতটাই গুরুত্বপূর্ণ, সবারই নজরে রাখা উচিত যে ফেরি পারাপার ঠিক মতো হচ্ছে কিনা। না, সম্ভব হচ্ছে না। তার কারণ কচুরিপানা। যে পরিমাণ কচুরিপানা জমেছে তাতে ফেরি সার্ভিস একেবারে অচল হয়ে পড়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চলাচলের ব্যবস্থা, তা যদি অচল হয়ে পড়ে তাহলে চলবে কি করে? আমার সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীরের সঙ্গে একবার কথা বলি। সমীর, কতদিন ধরে এই সমস্যা হয়ে রয়েছে? কচুরিপানা সাফ করবে কারা? তারা করছে নাই বা কেন? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি, জলঙ্গি নদী যতগুলো ফেরিঘাট রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে তেহট্টের ফেরিঘাট। কারণ এই ফেরিঘাটের উপর নির্ভরশীল দুটি ব্লকের কয়েক লক্ষ মানুষ, এবং প্রতিনিয়ত ওই ফেরিঘাট দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু আজ সকাল থেকে ওই ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ। তার কারণ গ্রীষ্মকাল এবং শীতকালে কিন্তু ওই ফেরিঘাটে বাঁশের সাঁকোর মাধ্যমে চলাচল হতো, কিন্তু বর্ষাকালে সেটা নৌকার মাধ্যমে হয়। গতকাল নৌকার নদীর জল বেড়ে যাওয়ার ফলে নৌকা দিয়ে পারাপার শুরু হয়, এবং ওখানে যে বাঁশের সাঁকোটি ছিল, বাঁশের সাঁকোর উত্তর পারে কিন্তু প্রচুর কচুরিপানা হাওয়ায় ভেসে এসে জমা হয়েছিল, এবং সেই কচুরিপানার চাপে বাঁশের সাঁকোটা ভেঙে পড়তে পারে। সেই কারণে গতকালই সেই বাঁশের সাঁকো খুলে ফেলা হয়। এরপরেই কিন্তু যত কচুরিপানা, সমস্ত কচুরিপানা কিন্তু জলঙ্গি নদীর বরাবর ছড়িয়ে যায় ফেরিঘাট এলাকা বরাবর, এবং 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সেই কচুরিপানা ছড়িয়ে যায়। এর ফলে নৌকা পারাপার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, এবং আজ সকাল থেকে এই ঘটনা শুরু হয়। এর ফলে কিন্তু দুই পারের হাজার হাজার মানুষ তারা ফেরি চলাচল করতে পারেননি, আটকে গিয়েছে। তারা বিভিন্ন কাজে তেহট্টে বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে, এখনো শুরু করা যায়নি চলাচল। এবং যা সমস্যা রয়েছে তাতে করে আগামী কয়েকদিনের মধ্যেও ফেরি চলাচল শুরু হবে বলে মনে হয় না, যদিও স্থানীয় প্রশাসন কি বলছে শুনবো সমীর। তবে তার আগে শুনবো কত মানুষ ফেঁসে গেছেন এই ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায়। যারা ফেরি চালাচ্ছেন তারাও সমস্যায় পড়েছেন, যারা নৌকা চালাচ্ছেন তারাও সমস্যায় পড়েছেন, আর যারা যাতায়াত করেন সমস্যায় পড়েছেন তারাও। গতকালকে আমি ঘাট পার হয়েছি, কিন্তু আজকে এই মুহূর্তে জানতাম না যে এই ঘাটের এই অবস্থা। বাসের যে ফরাস পার হতাম সেটা ভেঙে গেছে, কচুরিপানায় বোঝা হয়ে গেছে। সেই ক্ষেত্রে ঘাট চলাচল আজকে পুরোপুরিভাবে বিঘ্নিত। মানে কবে থেকে ঘাট চালু হবে সে ঠিক নেই। আমি প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাকে বাধ্য হয়ে ঘুরে যেতে হবে। এখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে। প্রশাসনের দিক থেকে বা রাজনীতির দিক থেকে বলবো, মানে এটা অতি তাড়াতাড়ি এটা সম্ভব, এখানে ব্রিজ করা প্রয়োজন। হঠাৎ জল বাড়াতে জার্মানি কচুরিপানাগুলি হঠাৎ জমা হয়ে গেছে, এখন নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। একদম যাতায়াত বন্ধ, একদম যাতায়াত বন্ধ এখন। এই সমস্যাটা বারবার দেখা যাচ্ছে, কি কারণে বলে মনে হচ্ছে? কারণ বলতে নদীর জল কম, তো জল কমের জন্য। জলটা বেশি থাকলে আপনার স্রোতে জার্মানিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। এই বিষয়টা শুনেছি, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি লেবার দিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া হবে, এবং যাতে মানুষের চলাচলের পক্ষে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এবার খবর পুরুলিয়ার ঝালদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সেতু এমন অবস্থায় রয়েছে যে কোনো দিন ভেঙে পড়তে পারে। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে সেতু সারানোর কথা, যা বিভিন্ন জায়গায় দরবার করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার যদি ভেঙে পড়ে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটবে। দুটি সেতু ঠিক কতটা কত মানুষ এই দুটি সেতুর উপর নির্ভরশীল জানেন? 15টি গ্রামের মানুষ এই সেতু দুটির উপর নির্ভরশীল। সেতুর হাল ঠিক কেমন? কতদিন আগে থেকে বিগড়েছে, সারানো যাচ্ছে না কেন? ইন্দ্র প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন পুরুলিয়া থেকে। ইন্দ্র, দেখো অতনু, 82 থেকে 87 সালে এই সেতু দুটো তৈরি হয়, এবং তারপর থেকে সংস্কার হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ভগ্নদশা অবস্থা, এবং ঝালদা 1 নম্বর ব্লকের বকদ যে সেতুটি রয়েছে, এবং সেই সেতু দুটো সেতু গ্রামের প্রায় 10টি গ্রামের মানুষ এই দুটো সেতুর উপর নির্ভরশীল। পাহাড়ি নদীর উপরে রয়েছে এই দুটি সেতু, এবং এই সেতু দিয়ে হড়কা বান প্রায় বর্ষার সময় চলে আসে, এবং সেই কারণে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন সংস্কার হয়নি। সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, যারা এই সেতুর উপর নির্ভরশীল, জায়গার একেবারেই ঝালদার সাথে যোগাযোগ রয়েছে এই দুটো সেতুর, এবং এই সেতু দুটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা এবং গ্রামের মানুষ যারা রয়েছে তারা। তাদের বক্তব্য যে এই ভগ্নদশা দুটো সেতু যেন দ্রুত সংস্কার করা হয়। তার কারণ 10 থেকে 12টি গ্রাম
এই সেতুর উপর নির্ভরশীল। এবং একদিকে যেমন ঝালদা একেবারে পাহাড় জঙ্গল রয়েছে এবং সেই কারণে হরকা বান বা নদীর জল, পাহাড়ি নদীর জল যখন বেড়ে যায় একেবারে সেতু ভেঙে নিয়ে চলে যেতে পারে, সেই কারণেই দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে। অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি জানিয়েছেন, তিনি আমাদের কাছ থেকেই খবরটি শুনেছেন এবং তিনি বলেছেন লোকাল প্রশাসন বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে খবর নিয়ে তারপরে এই সেতু দুটি কিভাবে সংস্কার করা হয় সে নিয়ে উদ্যোগ নেবেন। অতুল, ধন্যবাদ। যে কোনো সময়ে অ্যাক্সিডেন্ট পুলের ভিতরে হতে পারে, যে কোনো সময়ে টলমল অবস্থায় পুলগুলা পড়ে আছে। দ্বিতীয় পঞ্চায়েত সমিতির সময় হয়েছে এই পুলটা, তারপরে পুলটার আর কোনো সংস্কার হয়নি, অচল অবস্থায় পড়ে আছে। যদি লোড গাড়ি যায় তো পড়ে যাবে, বর্ষাটা আসে যাবে না, কোনো আমাদের এই পুলটা ভেঙে যাবে, তো ভেসে গেলে তো আমাদের জালদা পুরুলিয়াতে আমাদের গোটাই বন্ধ হয়ে যাবে। বৃষ্টির সময় জল সত্যি একটু বেশি ফ্লো হয় এবং তার জন্য যে ছোট ছোট কালভার্ট বা ছোট ছোট ব্রিজ বা নদীর উপর যেগুলো মানুষ চাইছে, এগুলো সংস্কার হয়নি অনেকদিন। আমরা সেগুলো লোকাল আমাদের যে বডি আছে, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, সেখান থেকে অরিজিনাল তথ্য নিয়ে আমরা চেষ্টা করব এটা যদি রিপেয়ারিং করা যাইতো এবং আগামী দিনে মানুষ যাতে এটার সুফল পায় সেটার আমরা চেষ্টা করব। কোনো কিছু ঘটলে রেলের নিরাপত্তা, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কথা ওঠে। কদিন পরে বাজেট, সেই বাজেটে রেলের নিরাপত্তার খাতে, যাত্রী সুরক্ষা খাতে কত টাকা বরাদ্দ হয় সেদিকেও নজর থাকবে। কিন্তু এই সুরক্ষা নিরাপত্তা সব ট্রেনেই ঠিকমতো আছে? বলা হয় নাকি যে ট্রেনগুলো এলিট ট্রেন, সেই ট্রেনে নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা আরও আঁটোসাঁটো। তো সেরকমই তো এলিট ট্রেনের মধ্যে কি পড়ে? শতাব্দী পড়ে, বন্দে ভারত পড়ে রাজধানী এক্সপ্রেস। সেই রাজধানী এক্সপ্রেস থেকেই এক যুবক গায়েব। 20 দিন হয়ে গেল, কোনো পাত্তা নেই। দিল্লি থেকে শিয়ালদায় আসছিল রাজধানী, তার মোবাইল, তার ব্যাগ সব পাওয়া গেল না খুঁজে মানুষটাকে। 20 দিন হয়ে গেল। তাহলে ট্রেন থেকে কি ডুবে গেল একটা মানুষ? কিভাবে সম্ভব? সানিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সানিক, এই রাজধানী এক্সপ্রেসে নজর, মানে যারা যাত্রীরা যাওয়া আসা করেন বা যারা বোর্ডার যারা, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে নজরদারি থাকে মারাত্মকভাবে, কারণ সিকিউরিটির বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসে। ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হয়, অ্যাটেন্ডেন্ট যারা তারাও খেয়াল রাখেন। তার মাঝখান থেকে মৌসুম হাওয়া হয়ে গেলেন কিভাবে? এই প্রশ্নটাই স্বাভাবিকভাবেই এখন উঠছে অতনু। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমরা হামেশাই শুনতে পাই ট্রেনে কেউ আসতে গেলে তার লাগেজ চুরি হয়ে যায়, তার মোবাইল চুরি হয়ে যায়, কিন্তু এখানে শিয়ালদা পর্যন্ত তার লাগেজ, তার মোবাইল পৌঁছলো, অথচ সেই যে বার্থ তার জন্য নির্ধারিত ছিল সেই বার্থে করে সেই প্যাসেঞ্জার এলেন না। অ্যাটেন্ডেন্ট যিনি ট্রেনে ছিলেন ওই কোচে, তিনি যেটা জানিয়েছেন পরিবারকে যে তাকে তিনি দুর্গাপুর অব্দি দেখেছিলেন। দুর্গাপুরে যে সকালবেলা ব্রেকফাস্ট অ্যাটেন্ডেন্ট যখন দিতে যান তিনি তখন সেই ব্রেকফাস্টও খান, তারপর তিনি কোথায় গেলেন? প্রসঙ্গত বলে রাখি, শিয়ালদা রাজধানীর ক্ষেত্রে দুর্গাপুরের পরের স্টপেজই কিন্তু একেবারে শিয়ালদা। সেক্ষেত্রে মাত্র এই একটা স্টেশনের মধ্যে কোথায় চলে গেলেন এই মৌসুম ঘোষ, দমদমের যুবক? এই নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে। সব থেকে দুর্ভাগ্যজনক যে বিষয়টা, তার মাসি মেশো তারাই একমাত্র রয়েছেন, তার আত্মীয় কলকাতাতে। তারা যখন শিয়ালদাতে গিয়ে জিআরপির কাছে এই অভিযোগ জানাতে যান, মিসিং অভিযোগ জানাতে যান, সেক্ষেত্রেও কিন্তু শিয়ালদা জিআরপির তরফে প্রচুর টালবাহানা প্রাথমিকভাবে করা হয় এবং পরবর্তীতে এই অভিযোগ কিন্তু তারা রেজিস্টার করেননি। সেক্ষেত্রে তারা রাজ্য পুলিশের কাছে একেবারে তাদের যে লোকাল থানা অর্থাৎ দমদম থানা, সেখানে গিয়ে তারা এই অভিযোগ দায়ের করেন। কিন্তু সেই অভিযোগ দায়ের করার পরে এখনো পর্যন্ত 20 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি মৌসুম ঘোষের, এবং তিনি ঠিক কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন কোনো আইডিয়া নেই পরিবারের সদস্যদের। প্রশাসনের তরফে বা পুলিশের তরফে কোনো রকমভাবে কোনো সহায়তাই করা হচ্ছে না বা কোনো যোগাযোগ পর্যন্ত এই বিষয়ে তাদের সঙ্গে করা হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে মৌসুম ঘোষের পরিবারের তরফে। অতনু, ধন্যবাদ সানিক। ওর সব লাগেজ, পিঠের যে ব্যাগ সেটা পর্যন্ত ওখানে ফেলে রেখেছে। ওটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে সব জিনিসগুলো রয়েছে জমা পড়লো, কিন্তু মানুষটা গেল কোথায়? আমার একটাই অনুরোধ, আমার সন্তানও ও যেন ফিরে আসে, যেখানেই থাকুক ফিরে আসুক। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে গেছি, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়েরি নেয়নি। তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই,
গিয়ে অনুরোধ করে চাই ওরা ডায়েরিটা নেয়। রেলের নিরাপত্তা নিয়ে একটা আমি বুঝতে পারলাম না, একটা কম্পার্টমেন্টের ভেতর তো সিসিটিভি হবে, সেই ফুটেজ দেখেও তো বলা যায় যে ছেলেটা কোথায় গেল।